বাড়িতে আসার সাথে সাথেই গোসল করিস কেন তুই বউ? তোর কাজটা কি এমন? দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা কলপাড়ে গিয়ে গোসল করতে হয়। আমি জানতে চাইলে নানান অজুহাতে প্রসঙ্গ বদলাই ফেলিস। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তুই কি করিস বাইরে গিয়ে? কই যাস? কি করিস? এত টাকা কোথা থেকে আসে? আমার চিকিৎসার জন্য এত টাকা কই পাচ্ছিস তুই? আজ সত্যিটা জানতে হবে আমায়, বল তুই আমায়। অস্মি মাথা নিচু করে চুপ থাকে। তার স্বামী জোরে চিৎকার করে ওঠে, না হলে রাতের খাবার খাবে না সে, সাথে ওষুধও। অস্মি সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল সেরে ঘরে আসলে তাকে জেকে বসে তার স্বামী বিপ্লব। কি উত্তর দেবে অস্মি সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ করে থাকে। পরক্ষণেই রাগে গড়গড় করে অস্মি আর বলে ওঠে, এতদিন থেকে বিছানায় পড়ে আছেন, আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এখানে, নিজের সুখ দুঃখ ভুলে কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, সেটা কি সহ্য হচ্ছে না আপনার? বলেছি তো কাপড় কাটার কাজ করি একটা দোকানে, সে তো আর আপনার বিশ্বাসে আসে না। এখন এতগুলোর জবাব দেন আমাকে, এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে, কে দেখবে আপনাকে? উপায় খুঁজে না পেয়ে অস্মি তার স্বামীর দুর্বল জায়গায় আঘাত করেছে। সত্যিই তো, অস্মি ছাড়া বিপ্লবের এই পৃথিবীতে কেউ নেই। তবুও বিপ্লব অসুস্থ, অচল, এই কথা বলে আঘাত করেছে অস্মি বিপ্লবকে। তার জন্য দুঃখটা রাগে পরিণত হয়ে যায় বিপ্লবের। পাশে থাকা স্টিলের মগটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে অস্মির দিকে। পিঠে গিয়ে ঠেকে মগটা অস্মির। হালকা আর্তনাদ করে চুপ হয়ে যায় মেয়েটা। এখন দুজনেই দুজনার দিকে চেয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। অস্মি রান্নাঘর ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। বিপ্লবের পছন্দের খাবার খিচুড়ি রান্না করবে আজ সে। বিপ্লব অনেক শান্ত মেজাজের ছেলে, ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার, কিন্তু ইদানিং বউয়ের আচরণ তার ভালো ঠেকছে না। আশেপাশের মানুষজন বাড়িতে এসে বসে নানান কথা বলে যায়। বিপ্লব, তুই শয্যাশায়ী হয়ে তোর বউটা খারাপ হয়ে গেল রে। এ পাড়ায় কাজ নেই, কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যাইতে হয় তার। বুঝতে পারছিস কাজটা কি? আজ প্রতিবেশী চাচির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায়, কিন্তু অস্মিত ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল। না না, এভাবে ছাড় দেওয়া উচিত হবে না। বিপ্লবের ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে আসমানি আসমানি বলে। আসমানি নাম শুনে চমকে ওঠে অস্মি। আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে। ভালোবেসে বিপ্লব সবসময় আসমানিকে অস্মি বলে ডাকে। তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অস্মি, জানতে চায় কি লাগবে। বিপ্লবের এক কথা, সত্যিটা জানতে চায় সে। তার বউ রোজ কোথায় যায়? সে কোনো খারাপ কাজে নিজেকে বিক্রি করে দেয়নি তো? দেখেন, আপনি যা ভাবছেন তা ভুল। অযথা আমাকে ভুল বুঝছেন আপনি। মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? এই আমি নিজেকে ছুঁয়ে ওয়াদা করছি, আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান নষ্ট হয়। বিপ্লব একটু শান্ত হয়। নিজেকে ছুঁয়ে কেউ তো মিথ্যে কথা বলতে পারে না, এটা সে ছোট কাল থেকেই জেনে আসছে। স্বাভাবিকভাবে দুজনে রাতের খাবার খাওয়া শেষ করে বিছানায় ঘুমাতে যায়। 4 মাস আগে এক ট্রাক অ্যাক্সিডেন্টের পর থেকে বিপ্লব শয্যাশায়ী। পা ভেঙে গেছে, পায়ের ভিতরে লোহার রড সাপোর্ট হিসেবে দেওয়া আছে। পুনরায় অপারেশন করে সেই রড বের করলে বিপ্লব আবার আগের মতন চলাফেরা করতে পারবে বলে ডাক্তার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারা দিন আনে দিন খায়। ছোট একটা মুদির দোকান চালাতো বিপ্লব বাজারে ভাড়া নিয়ে। তার অসুস্থতার জন্য সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ভাড়া বাকি ছিল অনেক। তার অবস্থা দেখে দোকানের মালিক আর ভাড়ার টাকা নেয় না, শুধু বলেছে সুস্থ হয়ে যেন আবার ফিরে আসে দোকানে। বউ, ও বউ, কাছে আয়, তোর এই জড়াই না ধরলে আমার ঘুম আসে না যে। অস্মি ছোট বাচ্চার মতন বিপ্লবের কোলের ভিতরে নিজের জায়গা করে নেয়। ফুলের মতন সাজানো সুন্দর জীবনটা
তাদের অকালে নষ্ট হতে চলেছে। অস্মির চোখ ভর্তি পানি। এত সহজে সে হাল ছাড়বার মেয়ে নয়। যেভাবেই হোক না কেন নিজের স্বামীকে সে সুস্থ করে তুলবেই। তার স্বামীর যেমন এই পৃথিবীতে সে ছাড়া আর কেউ নেই, তেমনই তারও কেউ নেই। তারা দুজন দুজনার। ঘুম থেকে ওঠে, বিপ্লবের জন্য চা নাস্তা জোগাড় করে খাইয়ে দেয় তাকে। হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র, শুকনা খাবার ও পানি রেখে চেয়ারে বসিয়ে বিপ্লবকে তারপর 8টা নাগাদ কাজে চলে যায়। অস্মিত চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব। খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব, অসহায়ের মতন জীবনযাপন করতে। বউয়ের কষ্টের টাকায় দিন রাতে একা একা বসে শুয়ে থাকতে হয়। পাড়া প্রতিবেশীর কথায় কান দেয় না এখন বিপ্লব। তার অস্মির প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কাপড় কেটে তো হাজার হাজার টাকা আয় করা যাবে না। এই নিয়ে খটকা বিপ্লবের মনে। অস্মিকে জিজ্ঞেস করবে তারও সময় পায় না। আসলে অস্মির ওই মায়া ভরা মুখটা দেখলে সবকিছু ভুলে যায় সে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তার মায়া ভরা ডাগর ডোগর আঁখি যুগল দেখলে বিপ্লবের আর কিছু মনে থাকে না। বিপ্লব শোন, আজ দেখলাম তোর বউ শহরের নামকরা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিল হেসে হেসে। কোন কাজের জন্য মানুষ এত টাকা দেয় মানুষকে জানিস কি তুই? শুধু আমি না, আমার নাতিটাও দেখেছে সে কি কাণ্ড। তুই এই খারাপ মেয়ে মানুষটাকে ছাইরা দে, জগতে মাইয়া মানুষের অভাব নাই। আর তুই মনে হয় এটাও জানিস না, রোজ এক ভ্যান গাড়ি আইসা তোর বউরে নিয়ে যায়, আবার সেই ভ্যানে দিয়ে যায়। প্রতিবেশী রহিমা চাচি আজও অনেক কথা বলে গেল। বিপ্লব সব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারছে না। আজ দুপুরে অস্মির পরপর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয়। কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারির মতে। বিপ্লবের মন চাইছে এই মুহূর্তে উঠে গিয়ে অস্মিকে পিটিয়ে তক্তা বানাতে। রহিম চাচি তাহলে আজ সব সত্যি কথাই বলেছে? এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা কষ্ট, তার মুখ দেখাও পাপ। কিন্তু কি করবে সে? তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন। সৃষ্টিকর্তা কেন যে তাকে এত বড় বিপদে ফেলল? আর সে শারীরিকভাবে অসুস্থ বলে তার বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। প্রয়োজন নেই তার এমন বউকে। এর চেয়ে একা একা পড়ে থেকে মরবে, তবুও বউয়ের হাতে এক গ্লাস পানিও খাবে না। সন্ধ্যায় অস্মি স্বামীর টুকটাক কাজ করে চুলায় রান্না চাপিয়ে দেয়। তার রোজকার নিয়ম সকালে ঘর গোছানো, সাথে বিপ্লবকে ঠিকমতো খাবার খাইয়ে ওষুধ খাওয়ানো ও ভাত রান্না করে কাজে যাওয়া। ঠিক দুপুর 12টা নাগাদ এসে গোসল সেরে তরকারি রান্না করে দুজনে একসাথে খায়। তারপর আবার কাজে যায় অস্মি, আবার ফিরে আসে সন্ধ্যায়, এসেই গোসল করে আবারও। অস্মির সারাদিনের কাজকর্ম দেখলেই তো যে কেউ বলে দিতে পারবে সে কি কাজ করে বাইরে। কষ্ট, যন্ত্রণায়, অপমানে বিপ্লব কেঁদে ফেলে। অস্মি ঘরে আসার আগেই চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে যায়। এ কি, আপনি কাঁদছিলেন কেন? ও কিছু না, পা ব্যথা করছিল তাই। কি বলেন, খুব ব্যথা করছে? ডাক্তার ডাকবো? না, তার প্রয়োজন হবে না। ডাক্তার আসলেই তো 1000 টাকা গুনে নিয়ে যাবে এই দরিদ্র মানুষের থেকে। অবশ্য বিপ্লবের সময় কিছু টাকা কম নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার, তবুও ঋণের সমুদ্রে ডুবে আছে তারা। এক পয়সাও জমানো ছিল না বিপ্লবের। যত খাটা খাটুনি দৌড়াদৌড়ি সব অস্মি করছে। দোকানের সব জিনিস বিক্রি করে দেয়। অস্মির একটা সোনার রিং ছিল, সেটাও বিক্রি করে দেয়। তবুও কুলাচ্ছিল না টাকায়। মানুষের দ্বারে হাত পাতা কিংবা ভিক্ষা করা শেখে নাই বিপ্লব ও অস্মি, তাই কারোর দয়ায় বাঁচতে চায়নি বিপ্লব। তখন মোটা অঙ্কের টাকা চড়া সুদে ঋণ নেয় তারা। এখন সেই ঋণ শোধ এবং স্বামীর চিকিৎসার জন্য হাল ধরেছে অস্মি নিজে। আসমানি, একটু আগে বমি করলি কি কারণে? আমার পেট ব্যথা করছে সকাল থেকে, খাওয়ার সমস্যা হয়েছে মনে হয়। অস্মির এই কথাটা মিথ্যা, আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করল না।
রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তারা। আজ আর অস্মিকে কাছে ডাকে না বিপ্লব। নিজে থেকেই স্বামীকে জড়িয়ে ধরে ঘুমায় মেয়েটা। আগেই বলেছিলাম বিপ্লব শান্ত ছেলে, তাই সে নিজের মাথা ঠান্ডা রাখে। পরিকল্পনা করতে থাকে কিভাবে সে জানতে পারবে যে অস্মি কি কাজ করে। পরের দিন অস্মি কাজে যায়। দুপুরে ফিরলে বিপ্লব তাকে বলে, অস্মি, আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করছিল, আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলছিল। কে সেই লোকটা? অস্মি থতমত খেয়ে বলে, কে আসবে? আমার তো সেরকম কাজের জন্য কোনো পরিচিত লোক নেই যে গাড়ি করে বাড়ি বয়ে আসবে। আপনি সত্যি বলছেন তো, নাকি স্বপ্ন দেখলেন এমনটা? আমি মিথ্যা কথা বলি না। তুই রোজ কই যাস আর এত টাকা আনিস? মানুষ এত টাকা তোকে তোর মুখ দেখে দেয় নাকি? বিপ্লবের ব্যবহারে অস্মি কেঁদে ফেলে এবং বাহিরে চলে যায়। বিপ্লব পরক্ষণে শান্ত হয়ে বুঝতে পারে এই মিথ্যা কৌশলটা কাজে লাগলো না তার। অন্যভাবে এগুতে হবে, আর অস্মির সাথে আপাতত খুব ভালো ব্যবহার করতে হবে। সত্যিটা জানতে হলে আমায় অনেক ধৈর্য ধারণ করতে হবে। রহিমা চাচি, আপনি সত্যি কথাই বলতেন। শুরুতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন ওই চরিত্রহীনার সব কাজকর্মে আমি প্রমাণ পাইছি। কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই অস্মি কোথায় যায়, কি করে। এজন্য আপনার সাহায্যের প্রয়োজন আমার চাচি। পান সুপারি খেতে খেতে লাল কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে বিদঘুটে ভাবে হাসি হাসে রহিমা বেগম। বাজান, এবার তো আমার কথা বিশ্বাস হইল। এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না। এর বহুত প্রমাণ আছে, বহুত। তুমি টেনশন কইরো না, আমি সব ব্যবস্থা করব নিজে। তবে চাচি, একটা কথা, এই কথা যেন আশেপাশের আর কেউ জানতে না পারে। মানে আমাদের এই গোয়েন্দা অভিযানের কথা। না জানার কি আছে? পাড়াপড়শি সকলে ছিছি করছে, বলছে বিপ্লবের বউটা শেষে নষ্ট হয়ে গেছে। তবুও চাচি, এ কথা যেন তিন কান হয় না। আমি কিন্তু কাজ শেষ হলে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেব। শাড়ির কথা শুনে রহিমা বেগমের লোভ হয়। আচ্ছা বাজান, কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। রহিমা বেগম গোপনে অস্মির পিছু নেয়। টানা 3 দিন পর জানতে পারে অস্মি কোথায় কাজ করে। পথ হারিয়ে ফেলতে রহিমার নাতিটা সেই ভ্যান চালক, নতুন শিখেছে, ভালোই আয় করে ভ্যান চালিয়ে। জানতে পেরে রহিমা ছুটে এসে খবর দেয় বিপ্লবকে। সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন তারা 3 জন সেই কাজের জায়গায় যাবে। বিপ্লব মানসিকভাবে নিজেকে তৈরি করতে থাকে, তবুও তার মনটা খচখচ করে। তার অস্মি কি সত্যিই এমন কাজ করতে পারে? ছোটবেলা থেকে ভালোবাসে তারা দুজন দুজনকে। অনেক সন্দেহের চোখের সামনে, কিন্তু মানুষের চোখের দেখার ভুলও থাকতে পারে। তবে অস্মির ব্যাপারটা চোখে না দেখে বলা যাচ্ছে না কিছু। রহিমা চাচির বর্ণনায় আর পরিষ্কার হয়েছে অনেকটা অস্মি আসলে কি কাজ করে। পরিকল্পনা অনুসারে পরের দিন তারা তৈরি হয়। বিপ্লবকে ভ্যানে তুলতে কষ্ট হওয়ায় পাশের দোকানের দুটো ছেলের সাহায্য নেয় তারা। এতে করে বিপ্লব সামান্য আঘাত পায় পায়ে। সে যাই হোক, এই সত্যি জানার চেয়ে তার পায়ের ব্যথা বেশি হতে পারে না। আজ যদি তার জীবনও বের হয়ে যায়, তবুও সে সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। বিপদের সময়ের মনে হয় বিপদ বাড়ে। তাই হলো, ভ্যানের চাকা নষ্ট হলো মাঝপথে। সেটা সারাতে আধ ঘন্টা সময় লেগে গেল। 11টা নাগাদ তারা অস্মির কাজের জায়গায় এসে পৌঁছায়। বিশাল 3 তলা বিশিষ্ট বাড়ি, সামনে বিরাট গেট। এই বাড়িতে কাজ করে অস্মি, তুমি ঠিক দেখেছো চাচি? হরে বাজান, আমি 2 চক্ষু দিয়া দেখছি। এই বাড়ির ভিতরে সে যায় সকালে, আবার দুপুরের আগে ফিরে আসে। ওই যে ভ্যান খাড়ায় আছে, সেটাই করে অস্মি যাওয়া আসা করে। অনেক বড় বড় সাহেবরাও আসে এই বাড়িতে, আমি খোঁজ নিয়ে জানছি। বাড়ি দেখে সত্যিটা কি বিপ্লবের আর বুঝতে বাকি রইল না। এমন বেহায়া মহিলার লজ্জা হবে কি করে? সব কিছু জানা সত্ত্বেও কিভাবে আমার দেবরকে বিয়ে করতে পারল সে? বাপ মায়ের কি পরিবার থেকে কোনো শিক্ষা নাই?
শুনেছি তুমি ডিভোর্সি। বোঝাই যাচ্ছে কি শিক্ষা পেয়েছো পরিবার থেকে। ওই ভুলিয়ে ভালিয়ে ছেলে ধরা আর আরামায়েশ করে চলা। ভাবি, আপনি ভুল জানেন। আমি ডিভোর্সি নই। আমার স্বামী মারা গিয়েছে। আমার মুখের ওপর কথা বলা? বিধবা হয়ে আমার সহজ সরল দেওরটার গলায় ঝুলে পড়লে লজ্জা করলো না বিধবা হয়ে একটা ফুলপাত্রকে বিয়ে করতে? ভাবি, আপনার দেওরের বয়স তো অনেক। ওনার চেয়ে কমপক্ষে আমি 10 বছরের ছোট হব। এই মেয়ে, তুমি আসলেই বেশি কথা বলো। বলে না, চোরের মায়ের বড় গলা। সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতাম না। যত যাই হোক, আমরা তোমায় এই পরিবারের সদস্য হিসাবে মেনে নেব না। আমার ভিতর আপনার ভাইয়ের রক্ত বইছে। পৃথিবীর নতুন অতিথি আসবে। ওনারা কিছু বলতে যাবেন এমন সময় আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় এবং সবাইকে চুপ থাকতে বলেন। অনেক ঝড় উপেক্ষা করে শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে জায়গা হয় আমার। আমার স্বামী আজমল হোসেনের মাথায় সামান্য সমস্যা আছে। একটু পাগলামি করে, তবে তা অতিরিক্ত রকমের বাড়াবাড়ি নয়। আচ্ছা, এই সামান্য পাগলদের কি বিয়ে করার অধিকার নেই? আর তিনি তো পাগল নন, একটু বেশিই সহজ সরল। ভাবছেন সহজ সরল হলে একলা আমায় কিভাবে বিয়ে করলো? বিয়েটা ওনার মামা দাঁড়িয়ে থেকে দিয়েছেন আমাদের। আমিও অসহায় ছিলাম, তিনিও অসহায়। দুজনে যেন একসাথে সুখে দুঃখে চলতে পারি, সেই চিন্তা করেই মামা এ কাজ করেছেন। মামার বাড়ি আমাদের গ্রামে। আমার বাবার মায়ের মৃত্যুর পর ভাইয়ের সংসারের অনেক বোঝা বেড়ে গিয়েছিল। সেখান থেকে মামা আমাকে উদ্ধার করলে আর এক জগতে এসে পড়ি। বিয়ের পর 6 মাস আমরা মামার বাড়িতে ছিলাম। 7 ভাই, তারা বাকি 6 ভাইয়ের 6 রকম ব্যবসা আছে। একমাত্র তিনি কোনো উপার্জন করে না এই সংসারে। তার জন্যে সংসারের অনেক কাজ করতে হয় আমাকে। সবাই বড় ভাসুর ও ভাবির মতো না হলেও ওনাদের ভয়ে আমাদের সাপোর্ট দিতে পারে না। তিনি সারাদিন বাড়ির বাইরে বসে ফুল গাছের পরিচর্যা করতেন। ওনার একমাত্র এই কাজ। গাছপ্রেমী, নাওয়া খাওয়া নেই, সময়ে অসময়ে গাছের সাথে নিজেকে জড়িয়ে রাখে। বড় ভাবিদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করে দুবেলা না খেয়ে শেষ পর্যন্ত আমাদের ছেলে সন্তান পৃথিবীর মুখ দেখল। পরিবারের সকলে এসে দেখে গেলেও বড় 2 ভাবি ও ভাইয়ারা এলো না। এতে আমার দুঃখ নেই। ওর দাদা দাদি তো আশীর্বাদ করেছে ওকে, এই অনেক। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মানুষটা গাছপ্রেমী থেকে ছেলেপ্রেমী হয়ে গেছে। সকাল আর বিকেল গাছের যত্ন নিত, বাকি সময় ছেলের জন্য। আমাদের দুজনের মধ্যে ভীষণ ভাব ছিল। এজন্য অনেকে ওনাকে বউ পাগলও বলতো। আমার তা শুনতে খারাপ লাগতো না। বেশ সুখেই ছিলাম আমরা 2 বছর। আমি আবার বিধবা হলাম। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমাদের ছেলের জীবনের কথা চিন্তা করেই বেঁচে থাকলাম। স্বামী হারানোর শোক 1000 বছরেও দূর হবে না জানি। তবুও কয়েকদিনের মাথায় আমার সাথে ভীষণ রকম অত্যাচার শুরু হলো। সবচেয়ে ছোট দেওর সাহায্য করত, কিন্তু তিনিও বিদেশে চলে গেলেন সপরিবারে। শ্বশুর শাশুড়িও মুখ ফিরিয়ে নিলেন। সত্যিই তো, আমরা বোঝা। জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমাদের। এত বড় অট্টালিকায় একটা ঘর হলো না আমাদের মা ছেলের। শহরের দূরের বস্তির মতন একটা গ্রামে ঘর ভাড়া নিলাম। 10ম শ্রেণী পর্যন্ত পড়ার সুবাদে গ্রামে কিছু বাচ্চাদের পড়ানোর সুযোগ পেলাম, কিন্তু তাতে আমাদের সংসারে কুলাচ্ছিল না। পাশাপাশি সেলাই মেশিন কিনলাম একটা কিস্তিতে। বেশ ভালোই রোজগার হচ্ছিল। মা ছেলের চলে যাচ্ছিল ভালোই। দেখতে দেখতে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিল। তারপর শুরু হলো আমার কঠিন অসুখ, বুকের ব্যথা। তিল তিল করে জমানো টাকাগুলো শেষ হয়ে গেল। পড়াশোনা ছেড়ে কাজ করা শুরু করলো মানিক আমার। এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে গেলে ছেলে সহ তাদের শেষ দেখা দেখতে গিয়েছিলাম। তখনও বড় ভাবি আমাকে ছাড় দেয়নি। ছেলের সামনে যা তা ব্যবহার করেছে। সেদিন খুব কেঁদেছিলাম আর ছেলেকে বলেছিলাম সে যেন জীবনে কঠিন বিপদে পড়লেও তার বংশের কারোর কাছে সাহায্য না চায়, ওই বাড়িতে না যায়। ভীষণ অসুস্থ আমি।
ছেলেটা দিন রাত পরিশ্রম করে আমাকে বাঁচানোর জন্য। আফসোস, ছেলের জন্য কিছুই রেখে যেতে পারলাম না। সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, আমার ছেলেটা যেন ভালো থাকে। ওপরের কথাগুলো বিপ্লবের মায়ের ডায়েরির পাতায় লেখা ছিল। এই বিশাল বাড়িটা একসময় বিপ্লবেরও ছিল, আজ নেই। তা শুধু অতীত। আজ অনেক দিন পর দাদাবাড়ি দেখে পুরনো কথাগুলো মনে পড়ে গেল তার। কিন্তু এই বাড়িতে কি কাজ করে অস্মি? আমি তো তাকে এই বাড়িতে আসার জন্য নিষেধ করেছিলাম। আমার মায়ের আদেশ আমি অমান্য করিনি, কিন্তু অস্মি এটা কি করলো? অস্মি ভিক্ষা করলেও এতটা কষ্ট পেতাম না যতটা পাচ্ছি এখন এই অপমানিত হওয়ার বাড়িতে তাকে দেখে। বাড়িতে চলো রহিমা চাচি। কেন বাজান, ধরবি না তোর বউকে? চাচি, ঘটনা কি তা পরে বলবো, আগে আমারে নিয়ে চলো বাড়িতে। আমার নিষেধ থাকা সত্ত্বেও ওই বাড়িতে কাজ করতে গিয়েছিস তুই বউ? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। এই বলে বিপ্লব রাগের গজগজ করতে থাকে। চুপ করেন, মুখে আলতো করে হাত রেখে বলে, আমার কাছে আপনার সুস্থতা, সুন্দর একটা জীবন আগে, তাই আমি উপায় না পেয়ে সেখানে গিয়েছি। আপনার জীবনের মূল্য অনেক বেশি আমার কাছে মান সম্মানের চাইতে। এতদিন আপনাকে জানাইনি, কারণ জানলে আর কাজে যাইতে দিতেন না আমায়। সেই জন্য সব গোপন রেখে কাজ করেছি। কিন্তু তোর কাজটা কি ছিল? শুনবেন কি কাজ? তাহলে শুনুন। ও বাড়ির বড় চাচা চাচি বিছানায় পড়ে আছেন, ভীষণ অসুস্থ। ওনাদের ছেলে মেয়ে দেশের বাইরে ঠিকমতো খোঁজ খবরও নেয় না। বিছানায় পড়ে কাঁদেন ওনারা। কাজের লোকের ব্যবহার দিন দিন জঘন্য হতে থাকে। ভাইয়েরাও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। সে সময় আমি উপস্থিত হই সেখানে একটা কাজের জন্য। খুব সহজে তাদের দেখাশোনার কাজটা আমি নিয়ে নিই। তাদের বিছানা, শরীর, ময়লা কাপড়, পায়খানা, প্রস্রাব সবকিছু আমি নিজের হাতে পরিষ্কার করি। এজন্য বাড়িতে আসার পর গোসলও মাঝে মাঝে বমি করতাম। ও বাড়িতে গোসল করলে আপনি সন্দেহ করতেন, তাই বাড়িতে এসে গোসল করেও সন্দেহের হাত থেকে রেহাই পাইনি। আমার কাজ শুধু ওনাদের পরিষ্কার রাখা। আপনার সবচেয়ে ছোট কাকা বিদেশে থাকেন, ওনার সাথে কথা হয়, সব শুনেই এই কাজের বিনিময়ে তিনি আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, সেই সাথে সব রকম সমস্যার জন্য টাকা দেন। বড় চাচা চাচি বিছানা ছেড়ে উঠতে না পারলেও আমাকে ভীষণ আদর করে নিজের মেয়ের মতন। ওনারা অনেক অসহায়, অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। 8 মাস পর পায়ে হেঁটে বিপ্লব বড় চাচা চাচির সাথে দেখা করতে চায়। পুরোপুরি সুস্থ সে এখন শারীরিকভাবে। ভাতিজাকে দেখে চাচা কেঁদে ফেলে। অতীতের জন্য ক্ষমা চায়, তার অধিকার বুঝিয়ে নিতে বলে। এ বাড়িতে তারা শুধু দুজন। বিপ্লব ও তার বউকে থাকতে বলে। সেই সাথে বলে বিপ্লব কতটা ভাগ্যবান এমন স্ত্রী পেয়ে। সত্যি, এমন ত্যাগ হয়তো খুব কম মানুষ করবে, যা অস্মি করেছে তার স্বামীর জন্য। অস্মি দিনের পর দিন যে কষ্ট করে স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছে, কয়জনে তা করতে পারবে? কিন্তু বিপ্লব রাজি হয় না। তার মায়ের মুখটা ভেসে ওঠে বারবার। স্ত্রীকে স্বামীর ঘরছাড়া করা কম কষ্টের ও অপমানের নয়। এই বাড়িতে থাকলে তার মা কষ্ট পাবে, তারও ঘুম হবে না। সে এখন যথেষ্ট স্বাবলম্বী। ছোট চাচার সাহায্যে একটা ছোট ব্যবসা দাঁড় করিয়েছে। বস্তি ছেড়ে শহরের ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছে। সে উল্টে প্রস্তাব দেয় তার ছোট্ট বাসায় ওনাদের যাওয়ার জন্য। অস্মিও সহমত স্বামীর সাথে। বড় চাচা চাচি খুশি হয়ে তাদের প্রস্তাবেই রাজি হয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।